তো স্যাটেলাইট বলতে স্যাটেলাইট না, আসলে আমরা সিস্টেম এমন একটা সিস্টেম করব যেখানে বড় কোনো ভরকে প্রদক্ষিণ করে, মানে বড় কোনো ভরকে ছোট কোনো ভর প্রদক্ষিণ করে, এরকম কোনো একটা সিস্টেম করব। কোনো ভর প্রদক্ষিণ করে এরকম সিস্টেম করব। অ্যাকচুয়ালি এটা স্যাটেলাইট না, আসলে এটা হচ্ছে সিস্টেম করে। এই স্যাটেলাইটের একটা কেস হচ্ছে মানে এই সিস্টেমের একটা কেস হচ্ছে স্যাটেলাইট। ঠিক আছে, অ্যাকচুয়ালি জিনিসটাকে এইভাবে পড়া উচিত, কারণ স্যাটেলাইটের ওই যে সূত্রগুলো আছে বইয়ে দেখবা যে শুধু স্যাটেলাইটের না, অনেক ম্যাথই হয়। আমরা দেখবো অ্যাকচুয়ালি কি কি ম্যাথ হয়, তারপরে আমরা দেখবো এটার সাবকেস স্যাটেলাইট কেমনে হয়। ওকে, আচ্ছা একটু জাস্ট একটু টাইম দাও একটা জিনিস। আচ্ছা, তো আমরা এখন একটু আঁকি বুকি শুরু করি, সুন্দর মতো করে পড়তে হবে। ঠান্ডা মাথায়, হ্যাঁ, যাদের মাথা গরম হয়ে গেছে ঠান্ডা পানি নিয়ে আসো, ঠান্ডা মাথায় পড়তে হবে। এটা মনে করো যে এটা হচ্ছে পৃথিবী বা একটা গোল্লা, একটা বস্তু যার ভর হচ্ছে বড় হাতের এম। দেখো, বড় কোনো ভরকে কেন্দ্র করে ছোট কোনো ভর প্রদক্ষিণ করে, বড় কোনো ভরকে কেন্দ্র করে তাহলে বড় হাতের এম, এবং ছোট কোনো ভর এটাকে আমরা নিব হচ্ছে ছোট হাতের এম। খেয়াল থাকবে তো, বড় কোনো ভরকে নিব বড় হাতের এম, ছোট কোনো ভরকে নিব ছোট হাতের এম। আচ্ছা, আর এইটা নিব হচ্ছে আমরা যে কোনো একটা বস্তু যেটা আশেপাশে ঘুরছে, ছোট একটা ভর, এবং এটার ভরটাকে নিব আমরা ছোট হাতের এম। খেয়াল করো, পয়েন্টগুলো খেয়াল করবা। বড় হাতের এম, ছোট হাতের এম। যে ঘুরছে সে হচ্ছে ছোট, যে ঘুরাচ্ছে সে হচ্ছে বড়। ঠিক আছে, এমন হইতে পারে এটা সূর্য হইতে পারে, এটা পৃথিবী হইতে পারে, এটা সূর্য হইতে পারে, এটা মঙ্গল হইতে পারে, কিন্তু এমন হবে না যে এটা মঙ্গল এটা পৃথিবী। দ্যাটস নট পসিবল। এটা বড় হইতে হবে। মঙ্গলের ভর পৃথিবীর ভরের তুলনায় অনেক গুণ বড় হইতে হবে। এখানে যেটা হচ্ছে সূর্যের ভর পৃথিবীর ভরের তুলনায় অনেক গুণ বড়, এই জন্য এটা পসিবল। আবার এটা পৃথিবী হইতে পারে, এটা চাঁদ হইতে পারে। খেয়াল করবা, এটা পৃথিবী এটা চাঁদ হইতে পারে, এটা পৃথিবী এটা যে কোনো কৃত্রিম স্যাটেলাইট হইতে পারে, কিন্তু এটা মঙ্গল হইতে পারবে না। আবার এটা মঙ্গল হলে এটা মঙ্গলের কোনো উপগ্রহ হইতে পারে, এটা হইতে পারে, কিন্তু মঙ্গল পৃথিবী এটা দিয়ে সম্ভব না। ঠিক আছে, সূর্য হইতে পারে, যে কোনো গ্রহ হইতে পারে, এটা সম্ভব। কিন্তু তাই বলে তুমি কিন্তু মানে যে কোনো কিছুর সাথে দিতে পারবা না। মানে যেটা বললাম, মঙ্গল পৃথিবীর সাথে তুলনা করতে পারবা না। বড় ভর থাকতে হবে, বেশ বড় ভর থাকতে হবে, ছোট ভর একটা থাকবে। আচ্ছা, তো যেটা হয়েছে এটা কিন্তু একটা কক্ষপথে, খেয়াল করবে, একটা কক্ষপথে প্রদক্ষিণ করছে। তো আমাদের সিলেবাসে বলতে এই 11-12 একাদশ দ্বাদশের সিলেবাসে পৃথিবীব্যাপী একই জিনিসই পড়ানো হয়, এবং এটা পড়ানো হয় যে এই যে কক্ষপথটা এটা হচ্ছে গোলাকার বা বৃত্তাকার কক্ষপথ। অ্যাকচুয়ালি কিন্তু এরকম না, তবুও আলোচনার স্বার্থে এবং সহজ করার স্বার্থে এটাকে বৃত্তাকার ভাবে পড়ানো হয়। তাহলে এই যে ব্যাসার্ধে সে ঘুরছে এটাকে ধরলাম হচ্ছে আর। খেয়াল করো, এটা ধরলাম হচ্ছে ছোট হাতের আর। ঠিক আছে, আর এখানে হচ্ছে তার একটা বেগ আছে, এবং এটা হচ্ছে ছোট হাতের ভি, রৈখিক বেগ। ওকে, আচ্ছা এখন দেখো, এই যে বস্তুটা এখানে আছে এবং এই যে বস্তুটা এখানে আছে, তাদের মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল সবসময় আছে। এটা কি? এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল আকর্ষণ ফোর্স বা এফ, গ্র্যাভিটেশনাল আকর্ষণ ফোর্স। তাহলে এই আকর্ষণ ফোর্সের ভ্যালুটা হচ্ছে, আমরা জানি নিউটনের সূত্র, জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইড বাই আর স্কয়ার। ওকে, আচ্ছা, ভালো কথা। এখন খেয়াল করে দেখো যে একটা বস্তু আরেকটা বস্তুর আশেপাশে কখন ঘুরবে, বা একটা বস্তু ঘুরতে হলে কি করতে হবে। একটা বস্তু ঘুরতে হলে কি করতে হয় বলতো? একটা বস্তু ঘুরতে হলে অবশ্যই তার কিন্তু কেন্দ্রমুখী বল থাকতে হবে। কেন্দ্রমুখী বল নাই, সে ঘুরবে না, এটা হচ্ছে কথা। কোনো কিছু ঘুরতেছে মানেই হচ্ছে কেন্দ্রমুখী বল আছে। তো কেন্দ্রমুখী বলটা কেমনে আসে? কেন্দ্রমুখী বলটা আসে হচ্ছে এই যে অক্ষ বরাবর সে ঘুরতেছে, অ্যাকচুয়ালি মানে যে ব্যাসার্ধ রেখা বরাবর সে ঘুরতেছে, সেই বরাবর সবগুলা বলের লব্ধি হবে হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে এম ভরের উপর লব্ধি ইকুয়াল টু হচ্ছে, এটার উপর লব্ধি কিন্তু একটাই, আর কিন্তু কোনো বল নাই। তাহলে এটার উপর লব্ধি কিন্তু এটাই, GMM ডিভাইড বাই আর স্কয়ার। খেয়াল করো, এই বরাবর একটাই বল আছে এবং সেটাই লব্ধিটা ক্রিয়েট করতেছে। এবং এই লব্ধিটাকে আমরা কি বলবো? এই লব্ধিটাকে আমরা বলবো হচ্ছে
কেন্দ্রমুখী বলের সমান বা mv স্কয়ার বাই r, ছোট হাতের m কিন্তু, যে ঘুরে তার m কিন্তু, ঠিক আছে, কেন্দ্রমুখী বলে যে ঘুরে তার m ডিভাইড বাই r, mv স্কয়ার বাই r ইকুয়াল টু হচ্ছে gmm বাই r স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানকার m এখানকার m কাটে, তাহলে v স্কয়ার ইকুয়াল টু এখানকার একটা r এখানকার একটা r কাটে, তাহলে যেটা হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু gm বাই r, বা যেটা হচ্ছে v ইকুয়াল টু হচ্ছে রুট ওভার gm বাই r। কারো সমস্যা আছে নাকি বলো এই পর্যন্ত বুঝতে? তো এই যে যে বেগে সে ঘুরে, এটাতে কি সে কি করছে, প্রদক্ষিণ করে, বা এটাকে বলা হয় অরবিটাল ভেলোসিটি, অরবিটাল ভেলোসিটি। তাহলে ভি ও আর লেখা যাবে, অরবিটাল ভেলোসিটি হচ্ছে এইটা। এখন এখানে খেয়াল করো যে এখানে আমি চাইলে আর এর ভ্যালু বসাইতে পারি। দেখো এতটুকু হচ্ছে বড় হাতের আর, এবং এতটুকু হচ্ছে এইচ, এতটুকু হচ্ছে এইচ। তাহলে এই আর এর ভ্যালু কত হচ্ছে? এই আর এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে আমি লিখি এখানে ভি অরবিটাল ইকুয়াল টু হচ্ছে রুট ওভার জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ। তাহলে আমার কি খেয়াল রাখতে হচ্ছে, এটা ধ্রুব সত্যের মতো মনে রাখতে হবে। অরবিটাল ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ। আচ্ছা, এইবার দেখো, শুধুমাত্র আমি একটা কথা বলবো তোমাদের, সেটা হচ্ছে শুধুমাত্র এইটা মনে রাখতে পারলেই তুমি স্যাটেলাইটের প্রায় সব ম্যাথ পারবা, প্রায় সব ম্যাথ। এইটা থেকেই বাকি সব সূত্র আসবে, তোমার এইটা মনে রাখতে হবে। তোমার গাধা খাটুনি করার কোনো দরকার নাই যে তুমি বড় বড় ইকুয়েশন মুখস্থ করবা, তুমি এইটা মনে রাখো, বাদ বাকি সব তুমি নিজেই বের করতে পারবা। আমি দেখাচ্ছি কেমনে কি বের করতে হয়, ঠিক আছে? তো এখানে একটা জিনিস একটু খেয়াল রাখা দরকার, যে তোমরা অনেকে একটু মানে বেসিকে দেখো, এখানে কিছু জিনিস বোঝা উচিত। সেটা হচ্ছে দেখো, এই যে এই ব্যাটাটা ঘুরতেছে, এই ঘোরার যে বেগটা, এটা কিন্তু এই ব্যাটার নিজের ভরের উপর নির্ভরশীল না। কারণ দেখো এখানে ছোট হাতের এম নাই, কি আছে? বড় হাতের এম, তাই না? কি আছে? এটা হচ্ছে বড় হাতের এম। তার মানে এখানে কি বোঝাচ্ছে? এটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এটা নির্ভর করে হচ্ছে কেন্দ্রে যে বস্তু থাকে তার ভরের উপর নির্ভর করছে, বা যাকে কেন্দ্র করে ঘুরছে তার ভরের উপর নির্ভর করছে, অন্য কিছুর ভরের উপর নির্ভর করবে না। শুধুমাত্র যাকে কেন্দ্র করে ঘুরবে তার ভরের উপর। এবং কার উপর নির্ভর করছে? নির্ভর করছে হচ্ছে ভর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই আর এর উপর, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখন হচ্ছে আমরা কিছু সূত্র প্রয়োগ করব, যেটা আমরা চ্যাপ্টার 3 তে শিখছি, চ্যাপ্টার 3 তে। যেরকম একটা সূত্র ছিল হচ্ছে, দেখো একটা সূত্র ছিল এরকম, যে একটা বস্তু যদি ঘোরে, দেখো একটা বস্তু যদি ঘোরে, মনে করো যে এই বরাবর ঘুরতেছে ভি বেগে, এবং এটা হচ্ছে আর, তাহলে কৌণিক বেগটাকে লেখা যায়, কৌণিক বেগ যদি হয় ওমেগা, কৌণিক বেগ যদি হয় ওমেগা, তাহলে ভি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে ওমেগা ইনটু আর। এগুলো একটু মনে করাই দেই আমি, খেয়াল করো। এটা একটা ইকুয়েশন ছিল। আচ্ছা, আরেকটা ইকুয়েশন ছিল এরকম, যে ওমেগা ইকুয়াল টু হচ্ছে কৌণিক বেগ ইকুয়াল টু 2 পাই বাই টি। এটা কি? এটা হচ্ছে পর্যায়কাল, বা একবার এখান থেকে স্টার্ট করে ঘুরে আবার এখানে আসতে যে পরিমাণ টাইম লাগে সেটা, ঠিক আছে? তাহলে এই দুটো কিন্তু খেয়াল করে, এই দুটো আমাদের লাগবে। ওকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে নিয়ে একটু এই পাশে চলে আসি। তাহলে এটাকে নিয়ে একটু এই পাশে চলে আসি, এটাকে সরাই দিই। হ্যাঁ, v = ওমেগা, এটা বসাবো। আচ্ছা, তাহলে খেয়াল করো, v স্কয়ার ইকুয়াল টু কত আসতেছে? gm ডিভাইড বাই r প্লাস h। দেখো রুটটাকে কি করলাম? সরাই দিলাম, রুটটাকে সরাই দিলাম। খেয়াল করো, v মানে হচ্ছে ওমেগা r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে gm ডিভাইড বাই r প্লাস h। v মানে ওমেগা r, তাহলে দেখো ওমেগা স্কয়ার r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে gm ডিভাইড বাই r প্লাস h। আচ্ছা দেখো, ওমেগা মানে 2 পাই বাই টি স্কয়ার, আর মানে হচ্ছে r প্লাস h স্কয়ার ইকুয়াল টু gm ডিভাইড বাই r প্লাস h। দেখো এগুলা কিন্তু একটা মুখস্থ করা লাগবে না, কোনটা মুখস্থ করা লাগবে? এইটা, জাস্ট এইটা। ইকুয়েশন তুমি নিজে সলভ করতে পারবে, কোনো প্যারা নাই। আচ্ছা দেখো, 4 পাই স্কয়ার বাই টি স্কয়ার ইকুয়াল টু কত আসে? gm ডিভাইড বাই r প্লাস h হোল কিউব।
তাহলে দেখো কি লেখা যাচ্ছে, টি স্কয়ার বাই 4 পাই স্কয়ার, ব্যস্ত করে দিচ্ছি, হ্যাঁ মানে ঘুরাই দিচ্ছি জাস্ট, আর প্লাস এইচ হোল কিউব ডিভাইড বাই জিএম। দেখো আমি কি করলাম, এখান থেকে এত দূরে চলে আসছি, তুমি নিজেও পারবা, তুমি নিজেও পারবা। যদি মনে করো পারো না, এটা কিন্তু তোমার কনফিডেন্স এর জন্য দায়ী। লো কনফিডেন্স হলে এটা মনে হতে পারে, কিন্তু তুমি জাস্ট চোখ বন্ধ করে তুমি যদি এত দূরে আসতে পারো, তাহলে তার মানে হচ্ছে তুমি পারবাই, পারবাই, অবশ্যই পারবে, এটা কোনো ঝামেলা থাকার কথা না। তাহলে দেখো টি স্কয়ার ইকুয়াল টু কত লেখা যায়, টি স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার বাই জিএম আর প্লাস এইচ হোল কিউব। ঠিক দেখছো, তাহলে দেখো টি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 পাই স্কয়ার বাই জিএম ইনটু আর কিউব লেখা যায়। দেখো আর ছোট হাতের আর ইকুয়াল টু বড় হাতের আর প্লাস এইচ। এখন দেখো এখানে একটা মজার জিনিস ঘটে, এখানে একটা মজার জিনিস ঘটে। জিনিসটা হচ্ছে দেখো 4 পাই স্কয়ার, এটা কি কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? অবশ্যই কনস্ট্যান্ট। 4 পাই কনস্ট্যান্ট, জি কি, জি একটা বিশাল বড় কনস্ট্যান্ট, হ্যাঁ অনেক জায়গায় আমি বলছি এটা। এম কি, এম হচ্ছে যাকে কেন্দ্র করে ঘুরে সে। এখন ধরো এটা পৃথিবী, এটা যদি পৃথিবী হয়, পৃথিবী কেন্দ্র করে চাঁদও ঘুরতে পারে, তারপর হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহ ঘুরতে পারে, বঙ্গবন্ধু স্যাটেলাইটও ঘুরতে পারে, রাইট? কিন্তু এটা কিন্তু ফিক্স, পৃথিবী কিন্তু ফিক্স, পৃথিবীর ভর কিন্তু ফিক্স। অনুরূপভাবে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীও ঘুরতে পারে, সূর্যকে কেন্দ্র করে মঙ্গলও ঘুরতে পারে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সূর্যের ভর কিন্তু ফিক্স, মানে যাকে কেন্দ্র করে ঘুরবে সেটা কিন্তু ফিক্স। তাহলে দেখো এই সবগুলো যদি ফিক্স করা হয়, তাহলে এগুলা কি, এটা একটা কনস্ট্যান্ট না? তাহলে কি লিখতে পারি, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে যেটা লেখা যাচ্ছে টি স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু আর কিউব। তাহলে দেখো এখানে কি লেখা যায়, ওভারঅল যেটা লেখা যায় টি স্কয়ার সমানুপাতিক হচ্ছে আর কিউব। এটা কার সূত্র জানো? এটা হচ্ছে কেপলারের সূত্র, কেপলারস থার্ড ল। আচ্ছা, তো এত ল জানলে তো হবে না, ম্যাথ করতে হবে, আসল কথা হচ্ছে ম্যাথ করা। তো ম্যাথ করার ক্ষেত্রে এইটা হচ্ছে প্রথম কাহিনী, এটা প্রথম, এটা লাগবেই সব জায়গায় ডাল ভাতের মতো। নেক্সটে লাগবে হচ্ছে তোমাদের এইটা, এইটা। তো টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, এই চ্যাপ্টার পড়তে পড়তে এমন হবে, আমার কথা বিশ্বাস করো, এই চ্যাপ্টার পড়তে পড়তে এমন হবে যে এইটা মনে রাখাই সবচেয়ে বেশি সোজা মনে হবে। টি স্কয়ার সমানুপাতিক হচ্ছে আর কিউব, মানে এত বেশি প্রশ্ন আসে এখান থেকে। তাহলে তাহলে যেটা হচ্ছে, তুমি যদি টি স্কয়ার সমানুপাতিক আর কিউব মনে রাখতেই পারো, তোমার কষ্ট করে এই যে এই কনস্ট্যান্টটা মনে রাখতে হবে, 4 পাই স্কয়ার বাই জিএম, 4 পাই স্কয়ার বাই জিএম। আমরা কষ্টই করা লাগে না, মানুষজনের নাম্বার পর্যন্ত মুখস্থ রেখে দিই, কষ্টই করা লাগে না, মানুষজনের নাম্বার পর্যন্ত মুখস্থ চলে আসার, এটা কোনো কথা? 4 পাই স্কয়ার বাই জিএম মুখস্থ করতে পারবো না? অবশ্যই পারবো, 4 পাই স্কয়ার বাই জিএম। ঠিক আছে, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, ধ্রুবকটা হচ্ছে 4 পাই স্কয়ার বাই জিএম। আচ্ছা, তাহলে ওভারঅল আমাদের কোন কোন ইকুয়েশন মনে রাখা লাগছে? আমাদের এই 1 নাম্বার ইকুয়েশন দিলাম একটা 1 নাম্বার, এবং এই 2 নাম্বার ইকুয়েশন, এই 2 নাম্বার 1 নাম্বার থেকে স্যাটেলাইটের 80% ম্যাথ হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা বের করব হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ হতে, পৃথিবী পৃষ্ঠ হতে 700 কিলোমিটার উপরে, 700 কিলোমিটার উপরে উপরে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করে। তাহলে এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ এবং এটা হচ্ছে পৃথিবী, ছোট ভর বড় ভর। ঠিক আছে, আচ্ছা, তো এখানে যেটা বলা আছে পৃথিবীর ব্যাসার্ধর কথা বলা আছে, অভিকর্ষ ত্বরণ জি এর ভ্যালু বলা আছে, এগুলো লাগবে না আসলে, এটা বলতে হবে, মানে প্রশ্নটা হচ্ছে উপগ্রহের অনুভূমিক বেগ বেগ ও পর্যায়কাল নির্ণয় করতে হবে। ঠিক আছে, অনুভূমিক বেগ এবং পর্যায়কাল নির্ণয় করতে হবে। তো আমরা ধুপাধুপ করে ফেলি বেশি দেরি না করে। তাহলে বি এর ভ্যালু হচ্ছে √r gm ডিভাইড বাই r প্লাস h। gm
জি এর ভ্যালু হচ্ছে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11। এম এর ভ্যালু কত? এম হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর কিন্তু মুখস্থ রাখতে হবে, 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 ডিভাইড বাই আর এর ভ্যালু হচ্ছে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6। এইচ এর ভ্যালু কত? 700 কিলোমিটার। তাহলে 700 কিলোমিটারকে মিটারে চেঞ্জ করতে হবে, এটা আসবে হচ্ছে মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, তাহলে দেখি কত আসে। ক্যালকুলেটর বসানোর সময় বড় বড় মান যখন বসাবা তখন দুইটা জিনিস খেয়াল রাখবা, একটা হচ্ছে ডিগ্রিতে আছে নাকি রেডিয়ানে আছে, হ্যাঁ, আর একটা জিনিস দেখবা সেটা হচ্ছে দুইবার চেক করবা যে ঠিক মতো বসাইছো কিনা অ্যাকচুয়ালি। কারণ অনেক সময় হয় কি সোজা জিনিসটা হুট করে তুমি দুইবার মানে একবার বসাইতে যে ভুল করে ফেলতে পারো। 700 ইনটু 10 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে 7.5 কিলোমিটার পার সেকেন্ড। 7.5 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন যেটা বলেছে পর্যায়কাল, তো পর্যায়কালের ইকুয়েশন কি আমরা জানি, টি স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার বাই জিএম ইনটু আর প্লাস এইচ কিউব। তাহলে দেখো বাদ বাকি কিন্তু সব জানো, এটা আমি বললাম, এটা কিন্তু তোমরা করে নিবা। 4 পাই স্কয়ার জিএম এগুলো তো জানি, যে এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে কি, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হচ্ছে যত উচ্চতায় বুঝতে সেটা, টি এর ভ্যালুটা চলে আসবে। এটার অ্যানসারটা তোমরা মিলাবা, এটার অ্যানসারটা আসবে হচ্ছে 6015 সেকেন্ড। 6015 সেকেন্ড। ঠিক আছে, একটা জিনিস একটু শিখে নিতে হবে, সেটা হচ্ছে খেয়াল করো যে ধরো এটা হচ্ছে মনে করো যে ঢাকা শহর, মনে করো এটা হচ্ছে ঢাকা শহর বা তুমি যে শহরে আছো সেই শহর। ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা শহর এবং এটা হচ্ছে পৃথিবী এবং এটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ। আচ্ছা, এখন যেটা হলো যে তুমি মনে করো যে মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র পাওয়া যায়, নববীক্ষণ যন্ত্র, সেটা দিয়ে অ্যাকচুয়ালি উপরে জিনিসপাতি দেখা যায়। তো তুমি পর্যবেক্ষণ করলা যে একটা স্যাটেলাইট উপরেই আছে, স্ট্রেট উপরেই আছে, একটা স্যাটেলাইট আছে, কৃত্রিম উপগ্রহ আছে, ভালো কথা। তো তুমি পর্যবেক্ষণ করা হচ্ছে মনে করো যে দুপুর 1 PM এ পর্যবেক্ষণ করলা। ঠিক আছে, তারপরে তুমি মনে করো যখন তুমি 4 PM হলো, 4 PM, তখন ঠিক উপরে পর্যবেক্ষণ করতে যেয়ে দেখলা যে সেম উপগ্রহটা এখানে চলে আসছে, সেম উপগ্রহ ওইখানেই আছে। খেয়াল করো 4 PM এ পর্যবেক্ষণ করলা, তারপরে 7 PM এ তুমি যখন আবার পর্যবেক্ষণ করলা তখন তুমি দেখলা যে সেম উপগ্রহই কিন্তু এই জায়গায় কিন্তু চলে আসছে, সেম একদম হুবহু সেম উপগ্রহ এখানে। তাহলে তুমি পুরা দিন জুড়ে পর্যবেক্ষণ করলা, একদম 24 ঘন্টা, 3 ঘন্টা পর পরই ধরো বা 1.5 ঘন্টা পর পর বা 6 ঘন্টা পর পর হলেও তুমি পর্যবেক্ষণ করে দেখলা যে তুমি যখনই দেখো তখনই মাথার উপরে থাকে হচ্ছে সেই স্যাটেলাইটটা। ঠিক আছে, তো ওভারঅল দেখো 7টা বাজে করলা এবং পরের দিন তুমি যদি এভাবে করতে থাকো ঠিক 1টা বাজে পরের দিন দুপুর 1টায় একই জায়গায় ওই স্যাটেলাইটটা থাকবে। তাহলে একটু চিন্তা করে দেখো যে তুমি যখন পৃথিবীকে চক্কর দিলা, তুমি পৃথিবীকে তো চক্কর দিলা না, আসলে পৃথিবী নিজেই চক্কর দিছে, তুমি যখন ঘুরে আসলে এই জায়গাটায় তখন তোমার কত টাইম লাগলো, তোমার পর্যায়কাল হচ্ছিল হলো 24 ঘন্টা, 24 ঘন্টা। কিন্তু খেয়াল করে দেখো তোমার সাথে সাথে কিন্তু এই স্যাটেলাইটটাও কিন্তু উপরে ঠিক 24 ঘন্টা পরেই এই জায়গায় চলে আসছে, একদম পারফেক্টলি 24 ঘন্টা পরেই সেই জায়গায় চলে আসছে। তাহলে সেই স্যাটেলাইটের ক্ষেত্রেও টি এর ভ্যালু কিন্তু 24 ঘন্টা। এখন 24 ঘন্টাকে আমরা যদি সেকেন্ডে চেঞ্জ করি, প্রতি ঘন্টায় হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে যেটা হচ্ছে সেই উপগ্রহের পর্যায়কাল হচ্ছে 86,400 সেকেন্ড। আচ্ছা, তাহলে এখন যদি এক কাজ করি, টি স্কয়ার 4 পাই স্কয়ার বাই জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল কিউব, এটাতে যদি এইচ এর ভ্যালুটা বের করতে চাই, করতে পারবো না? পারবো, একটু করে ফেলি আমি, দাঁড়াও। এটা হচ্ছে 86,400 সেকেন্ড, 4 পাই স্কয়ার, জি এর ভ্যালু 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 আর এম এর ভ্যালু 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 ইনটু 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্লাস এইচ কিউব। এখান থেকে আমাদের কার ভ্যালু বের করতে হবে, এখান থেকে বের করতে হবে হচ্ছে এইচ এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তো এইচ এর ভ্যালুটা আমি একটু বের করে ফেলি এখানে। আচ্ছা দেখো, এখন আমরা এইচ এর ভ্যালুটা বের করব।
কষ্ট করি নাকি, মানে এত অ্যান্সার দেখে দেখে ক্লাস নেওয়া ঠিক না, আমার একটু কষ্ট করা উচিত আমাদের জন্য। এইচ এর ভ্যালু বের করি। দেখো 86,400 স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার gm 6.673 to 10 to the power minus 11, m এর ভ্যালু হচ্ছে 6 into 10 to the power 24 into r plus h 6.4 into 10 to the power 6, এটা হচ্ছে r এর ভ্যালু মিটারে, প্লাস x তারপর কিউব। এবার আমাকে x এর ভ্যালুটা দিবে ক্যালকুলেটর, দেখ কতক্ষণ লাগে। এটা হচ্ছে কত আসছে দেখি, 36,000 কিলোমিটার, মানে 35,900 আসে, 35,900 কিলোমিটার মতো আসে, তবু এটা গড়ে 36,000 কিলোমিটার মতোই ধরা হয় এই এইচ এর ভ্যালু। আচ্ছা এখন দেখো এই যে স্পেশাল টাইপের যে স্যাটেলাইটটা, এটা কখন কাজে লাগে একটু চিন্তা করতে পারবা? মনে করো ঢাকা, এটা ঢাকার উপরে এই স্যাটেলাইটটা থাকার কাজটা কি? এই স্যাটেলাইটটা থাকার কাজটা হচ্ছে বাংলাদেশের উপর সবসময় থাকবে, বাংলাদেশের সবকিছু সেটা করবে, নিয়ন্ত্রণ করতে চাইবে, বা আশেপাশের সাথে সম্পর্ক বা কমিউনিকেশন বজায় রাখবে স্যাটেলাইটগুলো, তাই না? স্যাটেলাইটের কাজ কি? কমিউনিকেশন বজায় রাখা। বাংলাদেশের উপর কনস্ট্যান্টলি যদি একটা স্যাটেলাইট থাকে, এটা কিন্তু আমাদের সুবিধা। তো অ্যাকচুয়ালি এই যে উপগ্রহটা, যেটা একদম স্থির ছিল আমাদের এই ভূপৃষ্ঠের সাপেক্ষে, একদম ছিল স্থির, ভূপৃষ্ঠ এখানে, এটা এখানে, ভূপৃষ্ঠ এখানে, এটা এখানে, ভূপৃষ্ঠ এখানে, এটা এখানে, এই যে উপগ্রহটাকে বলা হচ্ছে ভূস্থির। এটা হচ্ছে জিও স্টেশনারি, ভূস্থির উপগ্রহ স্যাটেলাইট। বাংলাদেশে এখন একটা ভূস্থির উপগ্রহ আছে, এবং সেটা যখন নিক্ষেপ করা হয়েছিল কই থেকে, স্পেসএক্স এর মাধ্যমে, তখন খেয়াল করছো কিনা যে তখন দেখাচ্ছিল বিভিন্ন ডাটা, অ্যাট লাস্ট এটা 36,000 কিলোমিটার ঊর্ধ্বে নিয়ে গেছিল অ্যাট লাস্ট। এবং এখন যদি তুমি চাও এটা তুমি অরবিটাল বেগ বা ভিটা বের করতে পারবা, একদম ভিটা পারফেক্টলি বের করতে পারবা। এটা দেখো ভি বের করে ফেলো, এটাই কলটা হবে হচ্ছে √gm ডিভাইড বাই r প্লাস h, h এর এই ভ্যালুটা বসাই দিলেই হবে। তাহলে gm 6.673 into 10 to the power minus 11, m এর ভ্যালু 6 into 10 to the power 24 ডিভাইড বাই r প্লাস h, r এর ভ্যালু 6.4 into 10 to the power 6, h এর ভ্যালু কত? h এর ভ্যালু 36,000 কিলোমিটার, 36,000 কিলোমিটারে আছে, মিটার চেঞ্জ করতে হবে। এখন এটা করে ফেলো, এটা কত আসে? এটা কত আসে দেখো তো, কত আসে আমি নিজেই দেখলাম, নিজেরই খেয়াল নাই। এটা একটা মান আছে স্পেশাল, 6.673 into 10 to the power minus 11 into 6 into 10 to the power 24, 6.4 into 10 to the power 6 প্লাস 36,000 into 10 to the power 3। হ্যাঁ, তাহলে একটু চেক করি, 36,000 কিলোমিটার, আচ্ছা 6.673 10 to the power 6, আচ্ছা ওকে, হ্যাঁ এটা আসছে হচ্ছে 3.072 কিলোমিটার পার সেকেন্ড। একটু চেক করে নিও তার ভ্যালুগুলো, হ্যাঁ ক্যালকুলেটর একটু চেক করে নিও, এমনি আমাদের পুরো বেসিক ওভার পুরোপুরি ঠিক আছে, সমস্যার কথা না, তাই একটু চেক করে নিও, সমস্যা নেই, আমি তো একবার করলাম। এখন দেখো যে এখানে তাহলে ভূস্থির উপগ্রহ বানানোর জন্য শুধুমাত্র 36,000 কিলোমিটার ছাড়লেই হবে না, তাকে অবশ্যই এই বেগটা দিয়ে ছাড়তে হবে। এবং স্পেসএক্স এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের দিন অ্যাকচুয়ালি ওই বেগটাই অর্জন করা হয়েছিল, এবং লাস্টে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কেউ যদি দেখে থাকো ইউটিউবে কিন্তু এখনো আছে ভিডিওটা, ওটা দেখবা, লাস্টে দেখবা যে বেগটা কত আসে, ওই বেগে কিন্তু ছাড়া হয়েছে একদম, এবং এই উচ্চতায় যেই ছাড়া হয়েছে রাফলি একদম একদম খুব কাছাকাছি, এই ভ্যালুগুলোর কাছাকাছিতেই ছাড়া হয়েছে। তাছাড়া কিন্তু ভূস্থির হবে না, ভূস্থির হওয়ার জন্য ওই জিনিসটাই করতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে ভূস্থির উপগ্রহের, যেটা বলে যে তুমি বেগ বের করতে পারবা, এইচ বের করতে পারবা, আর কিছু লাগে এটার উপর, তো এটার ভরের উপর তো কিছু নির্ভরশীল না। ভূস্থির উপগ্রহের ভর যাই হোক না কেন, তুমি বড় স্যাটেলাইটও পাঠাইতে পারো, ছোট স্যাটেলাইটও পাঠাইতে পারো, এটা ডিপেন্ড করছে না কারণ, মানে কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না ভরটা, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে, আমি নতুন করে একটা আঁকি স্যাটেলাইটটা আবার,
এবার স্যাটেলাইটই আগে একটা। আচ্ছা, তো এই হচ্ছে কথা। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এখানে আগে এইচ, এম ভরের বস্তু, স্যাটেলাইটে ভর যা ইচ্ছা তাই হোক। এবার স্যাটেলাইটের ভর নিয়ে আমরা একটু কাজ করবো, আসলে ভর নিয়ে একটু কাজ করবো। এইবার আমাকে একটা জিনিস খুব সুন্দর করে কমেন্ট করতে হবে, সেটা হচ্ছে স্যাটেলাইটের স্থিতিশক্তি কত। এটা না পারলে মাথায় বাড়ি মারবো এখন। স্যাটেলাইটের স্থিতিশক্তি কত পারতে হবে। এটা স্থিতিশক্তি নিয়ে তোমরা থিসিস করে ফেলছো, পিএইচডি করে ফেলছো, এত লেভেলে পড়াইছি। বলো স্যাটেলাইটের স্থিতিশক্তি কত? মাহবুব অর্ক ভুল করছো কিন্তু। বেশিরভাগই ঠিক আছে। স্থিতিশক্তিটা হবে হচ্ছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি লিখছি। হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে মাইনাস জিএমএম ডিভাইড বাই আর। আর বলতে এই কেন্দ্র থেকে এখানকার দূরত্ব কত, আর প্লাস এইচ। ওকে, এটা হচ্ছে এইটা। আচ্ছা, ইপি। ওকে, আচ্ছা এখন যদি এমন হয়, এমন হওয়ার কিছু নাই। এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে এটার গতিশক্তিটা বের করবো। গতিশক্তি, এটার বিবেগ যদি থাকে তাহলে এটার গতিশক্তি কত হবে, ই কে। এটা আমি করে দিই, এটা কত হবে হচ্ছে হাফ এম ভি স্কয়ার, রাইট। এটা কত হবে হাফ এম, ভি এর ভ্যালু হচ্ছে √gm ডিভাইড বাই আর প্লাস এইচ, তারপরে স্কয়ার। তাহলে ওভারঅল যেটা থাকে gmm ডিভাইড বাই 2 আর প্লাস এইচ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে গতিশক্তি। খেয়াল করো, পোটেনশিয়াল এনার্জি বিভব শক্তি পেয়েছি, গতিশক্তি পেয়েছি। এবার টোটাল এনার্জি পাবো। টোটাল এনার্জি কত হবে মাইনাস জি এম এম ডিভাইড বাই আর প্লাস এইচ প্লাস জি এম এম ডিভাইড বাই টুয়াইস আর প্লাস এইচ। তাই না? তাই তো, মাইনাস জি এম এম ডিভাইড বাই আর প্লাস এইচ প্লাস জি এম এম ডিভাইড বাই টুয়াইস আর প্লাস এইচ। আচ্ছা, এখন দেখো তুমি কি পাবা। তুমি এটা পাবা হচ্ছে, দেখো সেম জিনিসই কিন্তু এখানে হাফ আছে, এখানে আছে -1। তাহলে হাফ থেকে -1 বাদ দাও, কত আসে -1/2। তাহলে যেটা থাকবে gmm ডিভাইড বাই 2 ইনটু r প্লাস h। এইটা কি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে স্যাটেলাইটের মোট শক্তি। মোট শক্তি, এটা মনে রাখা লাগবে। স্যাটেলাইটের মোট শক্তি এটা, ঠিক আছে। এটা হচ্ছে স্থিতিশক্তি, যেটা আগেই পড়ছো, এটা প্যারা নেওয়া, মনে রাখার কিছু দরকার নাই। গতিশক্তি, এটা এমনিও যেতে পারবে, ভি এর ভ্যালু বলে দিলে 9-10 এর কাউকে যদি বলে দাও ভি এর ভ্যালু হচ্ছে এটা, বের করে ফেলবে, ঠিক আছে। এই দুইটার তাহলে যোগফল কত, এটা কি মনে রাখা তাহলে দরকার আছে? স্পেশাল ভাবে অ্যান্সার হচ্ছে না, তুমি নিজে বের করতে পারবা। পরীক্ষার হলে এটা এই দুটো করতে প্যারা লাগবে না, তুমি নিজে বের করে ফেলবা, এটা মনে রাখবা না। হ্যাঁ, দেখো ব্রেনের উপরে যত চাপ কমানো যায়, মানে মনে রাখার জিনিস যত কমানো যায় সেটা কিন্তু বেটার যে কোনো এক্সামের জন্য। তোমার বোঝার জিনিস বেশি থাকলে তুমি ভালো করবা, মনে রাখার জিনিস বেশি থাকলে তোমার চান্স আছে যে তুমি স্লিপ খেয়ে যেতে পারো। বুঝে জানা, এটার ফলে তোমার কিন্তু পরীক্ষা ভালো হয় বেশি, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। তো এখানে তোমার এইটা চলে আসবে। তো এখন একটা অ্যান্সার দিতে হবে, সেটা হচ্ছে যে এটা নেগেটিভ কেন। কেউ বলতে পারবে এটা নেগেটিভ কেন? একজন বলছে বাউন্ডেড, হ্যাঁ আবদ্ধ, তাই, রাইট, ঠিক আছে। কোনো কিছু যখন আশেপাশে কিছু কাছে বাউন্ডেড থাকে তখন নেগেটিভ চলে আসে। যেরকম একটা নিউক্লিয়াসের আশেপাশে যখন একটা ইলেকট্রন ঘোরাঘুরি করে তখন প্রথম কক্ষপথে সেটার মোট শক্তি কত হয়, -13.6 ইলেকট্রন ভোল্ট, তখনও মাইনাস আছে। কোনো কিছু নেগেটিভ মানে হচ্ছে বাউন্ডেড, ঠিক আছে। এই জন্য দেখবা পৃথিবীতে মানে দুনিয়াতে যত সিস্টেম আছে যেখানে কাউকে কেন্দ্র করে কেউ একটা ঘুরে, তখন যে ঘুরে তার মোট শক্তি কিন্তু হয় নেগেটিভ, ঠিক আছে, তার মোট শক্তি হয় হচ্ছে নেগেটিভ। ওকে।